বাংলাদেশের বিরুদ্ধে রিপোর্ট করায় যুক্তরাষ্ট্রে আল জাজিরার বিরুদ্ধে মামলা, ভাবমূর্তি ক্ষুণ্ণের অভিযোগ। মিয়ানমারের সেনা বিরোধী বিক্ষোভের খবর প্রচারে আটক 10 সাংবাদিক। আসিয়ানের সঙ্গে বৈঠকে বসছে জান্তা সরকার। যুক্তরাষ্ট্রে ছড়াতে পারে করোনার অতি সংক্রামক নতুন ধরন, চতুর্থ ঢেউয়ে পরিস্থিতি আরও অবনতির শঙ্কা। সিরাম ইনস্টিটিউট ও ভারত বায়োটেকের করোনা টিকার তথ্য চুরির চেষ্টা, অভিযুক্ত চীনের সরকারি হ্যাকাররা। আন্তর্জাতিক খবর নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন পূর্ব পশ্চিমে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফারহানা লোপা। শিরোনাম জানাচ্ছিলাম, চলে যাচ্ছি বিস্তারিত খবরে। বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে অবমাননাকর প্রতিবেদন প্রচারের জন্য যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্টে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। রোববার এক সংবাদ সম্মেলনে এক বিবৃতিতে এই কথা জানান মামলার বাদী যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরায় অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন শিরোনামের প্রতিবেদন প্রচার হয় 1 ফেব্রুয়ারি। এর এক মাস পর আল জাজিরার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্টে মামলা করল যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ। আল জাজিরা ইংলিশ সাংবাদিক কনক সারোয়ার ও ইলিয়াস হোসেন, বাংলাদেশ সেনাবাহিনীর পলাতক সাবেক কর্মকর্তা দেলোয়ার হোসেন, জুলকারনার সায়ার, ডেভিড বার্গম্যান এবং আল জাজিরা মিডিয়া নেটওয়ার্ককে আসামি করে এই মামলা করা হয়। মামলার বাদী যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডক্টর রাব্বি আলম অভিযোগ করেন, প্রতিবেদনে বাংলাদেশ সরকার ও সেনাবাহিনীকে নিয়ে ষড়যন্ত্রমূলক, মিথ্যা এবং অবমাননাকর তথ্য প্রকাশ করা হয়েছে। এতে সার্বিকভাবে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। তারা এই মামলাটা অ্যাকসেপ্ট করেছে। শুধু তারা অ্যাকসেপ্ট করছে এটা নয়, তারা মামলাটা অলরেডি ডকেটভুক্ত করেছে। এই মামলায় আমরা 3টা ধারায় কেস করেছি। পরে আরেকটা ধারা এনেছি যেটাকে বলা হয় পিউনেটিভ ক্লেম। এই পিউনেটিভ ক্লেমটা হচ্ছে যেখানে আমরা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে, তার রেপুটেশনকে ডিস্ট্রয় করার চেষ্টা করা হয়েছে। সেই জন্য আমরা $500 মিলিয়ন মানহানি মামলা করেছি। প্রতিবেদনটির সাথে জড়িত সবাইকে বিচারের আওতায় আনার আবেদন জানানো হয় মামলার আর্জিতে। সংবাদ সম্মেলনে অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন প্রতিবেদনটির তীব্র প্রতিবাদ জানানো হয়। বক্তারা বলেন, তথ্যের উৎস হিসেবে যাদের বক্তব্য প্রচার হয়েছে তারা দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত। এছাড়াও এই ইস্যুতে বাংলাদেশের কাছে আল জাজিরা কর্তৃপক্ষের ক্ষমা চাওয়া উচিত বলেও মনে করেন বক্তারা। সাদিয়া ফ্রেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সেনা বিরোধী বিক্ষোভের খবর প্রচারের কারণে 10 সাংবাদিককে আটক করেছে মিয়ানমার সেনাবাহিনী। এদিকে আজ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে দেশটির জান্তা সরকার। মিয়ানমারের সেনা অভ্যুত্থানের পর থেকে চলমান বিক্ষোভ দমনের শুরু থেকে কঠোর আইনশৃঙ্খলা বাহিনী চলছে ধরপাকড়, নিহত হয়েছে এ পর্যন্ত 18 জন। মিয়ানমারের বিভিন্ন শহরে সামরিক সরকার বিরোধী এই বিক্ষোভের খবর সংগ্রহ করছেন সাংবাদিকরা। এরই মধ্যে সোমবার বার্তা সংস্থা এপি সহ বিভিন্ন গণমাধ্যমের 10 সাংবাদিককে আটক করেছে জান্তা সরকার। তবে এখনও তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ গঠন করা হয়নি। স্থানীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে, বিক্ষোভের খবর প্রচারের কারণে গত 14 ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত মোট 25 জন গণমাধ্যম কর্মীকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। আটকের ঘটনায় গণমাধ্যম কর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, পেশাগত দায়িত্বের কারণে কাউকে অন্যায়ভাবে আটক করা গ্রহণযোগ্য নয়। আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক দমন অভিযানের পরও আবারও রাস্তায় নেমেছে গণতন্ত্রকামীরা। ইয়াঙ্গুন ও দাওয়েইতে বিক্ষোভকারীদের দমনে টিয়ারশেল ছোড়ে পুলিশ। এদিকে আসিয়ান দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আজ বৈঠকে বসতে যাচ্ছে মিয়ানমারের সেনা সরকার।
এক ভিডিও কলের মাধ্যমে এই আলোচনা হওয়ার কথা রয়েছে। এর আগে সোমবার সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বৈঠকে মিয়ানমারের নির্বাচিত নেত্রী অং সান সুচি এবং জান্তা সরকারের মধ্যে আলোচনায় উৎসাহ যোগানো হবে। তবে বিক্ষোভকারীরা সন্দেহ পোষণ করে বলছেন, এর মধ্য দিয়ে ক্ষমতা দখলকারীরা বৈধতা পেতে পারে। এর আগে সেনা অভ্যুত্থান ও আটকের ২৮ দিন পর সোমবার প্রথম দেখা যায় মিয়ানমার নেত্রী অং সান সুচিকে। ভিডিও কনফারেন্সে নেপিদোর আদালতে শুনানিতে যুক্ত হন তিনি। এদিন তার বিরুদ্ধে আরও ২টি অভিযোগ গঠন করা হয়। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসের চতুর্থ ঢেউয়ের বিষয়ে সতর্ক করল দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ বিভাগ সিডিসি। অতি সংক্রামক নতুন ধরনের করোনার কারণে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে শঙ্কা তাদের। এদিকে বিশ্বে একদিনে আরও ৬,৬০০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু ২৫,৫১,০০০ ছাড়ালো। যুক্তরাজ্যে শনাক্ত হওয়া করোনার নতুন ধরনের বিস্তার বাড়ছে যুক্তরাষ্ট্রে। সংক্রমণ কিছুটা কমলেও মার্চের শেষ নাগাদ চতুর্থ দফায় সংক্রমণের আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র। এদিকে একদিনে দেশটিতে ৫৩,০০০ নতুন রোগী পাওয়া গেছে, মারা গেছে ১,৪০০ জনের বেশি। সোমবার করোনায় দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে ব্রাজিলে। একদিনে সেখানে প্রাণ হারিয়েছে ৮১৮ জন। সংক্রমণ বাড়ায় বেশ কয়েকটি প্রদেশে কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। বিস্তার কমায় পেরুতে ১ মাসের লকডাউনের পর ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট খুলে দেওয়া হয়েছে। ১ বছর পর চিলিতে খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান। টানা ৬ সপ্তাহের লকডাউন শেষে সুইজারল্যান্ডে খুলে দেওয়া হয়েছে শপিং মল ও ব্যবসা প্রতিষ্ঠান। অস্ট্রিয়ায় নাগরিকদের বিনামূল্যে করোনা পরীক্ষার কিট বিতরণ শুরু হয়েছে। কোভ্যাক্স প্রকল্পের আওতায় ঘানা ও আইভরি কোস্টে শুরু হয়েছে ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি। ইরাকে পৌঁছেছে চীনের সিনোফার্মের ৫০,০০০ ডোজ টিকা। জুনের মধ্যে মোট জনসংখ্যার ৪০%কে ভ্যাকসিন দেওয়া হবে বলে জানিয়েছে চীনা সরকার। এদিকে সামনে ভ্যাকসিন সংকট দেখা দিতে পারে বলে উদ্বেগ জানিয়েছে নেপাল সরকার। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারতের সিরাম ইনস্টিটিউট ও ভারত বায়োটেকের আইটি সিস্টেম হ্যাক করে করোনা ভ্যাকসিনের তথ্য চুরির চেষ্টা করেছে চীন সরকার সমর্থিত হ্যাকাররা। সিঙ্গাপুরে জাপানের টোকিও ভিত্তিক সাইবার নিরাপত্তা সংস্থা সাইফার্মা এই তথ্য জানিয়েছে। তারা জানায় প্রতিষ্ঠান দুটির আইটি অবকাঠামো এবং সাপ্লাই চেইন সফটওয়্যারে দুর্বলতা শনাক্ত করতে সক্ষম হয়েছে চীনের হ্যাকাররা। তারা বেশ কিছুদিন থেকে সিরাম ইনস্টিটিউটের ওয়েবসাইট হ্যাক করার চেষ্টা করে আসছিল বলে দাবি সাইফার্মার। বিশ্বে করোনা ভ্যাকসিনের ৬০%ই ভারতের তৈরি। চীন ও ভারত দুই দেশই বিভিন্ন দেশে করোনার ভ্যাকসিন বিক্রি এবং উপহার হিসাবে সরবরাহ করছে। তবে এই ইস্যুতে এখনো কোনো মন্তব্য করেনি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। টানা ৭ সপ্তাহ করোনা শনাক্তের হার কম থাকলেও গত সপ্তাহে আবারও বিশ্বে করোনার বিস্তার বেড়েছে। সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন সংস্থার প্রধান টেড্রোস অ্যাডানম গ্যাব্রিয়েসাস। শুধু ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচির ওপর ভরসা করে বিধিনিষেধ শিথিল না করার আহ্বান জানান তিনি। একই সাথে ধনী দেশগুলোর টিকা সংরক্ষণ করে রাখার পদক্ষেপের নিন্দা জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। এছাড়া মিয়ানমারে জরুরি স্বাস্থ্যকর্মীদের গ্রেপ্তারের খবরে উদ্বেগ জানান তিনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি প্রোগ্রাম প্রধান মাইক রায়ান বলেন, ভ্যাকসিন প্রয়োগের কারণে করোনা নিয়ন্ত্রণে এসেছে তা এখনই বলা যাচ্ছে না। অক্সফোর্ড বা ফাইজারের করোনা টিকা শুধু একটি ডোজে হাসপাতালে ভর্তির ঝুঁকি ৮০% কমিয়ে দিতে পারে, এমনটাই উঠে এসেছে ইংল্যান্ডের পাবলিক হেলথের প্রতিবেদনে। এতে বলা হয়, ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচির ৩ সপ্তাহের মাথায় এর কার্যকারিতা লক্ষ্য করা যায়। ৮০ বছরের বেশি বয়সী যাদের ভ্যাকসিন দেওয়া হয়েছে তাদের ক্ষেত্রে হাসপাতালে ভর্তির ঝুঁকি ৮০% কমে এসেছে। প্রতিবেদনে আরও বলা হয়, ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি শুরুর পর যুক্তরাজ্যের হাসপাতালগুলোর নিবিড় পরিচর্যা ইউনিটে ভর্তি বয়স্ক রোগীর সংখ্যা ১ অঙ্কে নেমে এসেছে। তবে বিজ্ঞানীরা বলছেন, সর্বোচ্চ সুরক্ষার জন্য ২টি ডোজ আবশ্যক। একটা বিরতি নিচ্ছি, আর বিরতির পর ফিরে এসে যা থাকছে।
সিরিয়ার গৃহযুদ্ধে আটক লাখো বন্দী এখনো নিখোঁজ। হাজারো ব্যক্তি বন্দী অবস্থায় হয়েছেন নির্যাতিত ও নিহত। ভারতের পশ্চিমবঙ্গে বাম কংগ্রেস জোটের পাল্টা জবাবে আগামী 7 মার্চ ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে বিজেপি। এতে প্রধান বক্তা হিসাবে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার থেকে এর প্রস্তুতি শুরু করেছে দলটি। এদিকে বিধানসভা নির্বাচনে কংগ্রেস 92 আসনেই লড়বে বলে জানিয়েছেন দলের সভাপতি অধীর চৌধুরী। তিনি বলেন, আগামী 2-1 দিনের মধ্যেই প্রার্থীর তালিকা ঘোষণা করা হবে। আনন্দবাজার জানায়, জোট নিয়ে কংগ্রেস সিপিএম এর দ্বিপাক্ষিক বৈঠকেও তেমন কোনো সুরাহা মেলেনি। কোন দল কোন আসন বা কত আসনে লড়বে তাও স্পষ্ট হয়নি 4 ঘন্টার বৈঠকে। এদিকে বাম কংগ্রেস আইএসএফ জোটের ব্রিগেড সমাবেশের পর আব্বাস সিদ্দিকীকে কমরেড বলে আক্রমণের সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল শিবির। সিরিয়ায় গত 10 বছরের গৃহযুদ্ধে আটক লাখো বন্দী এখনো নিখোঁজ বলে জানিয়েছে জাতিসংঘ। এছাড়া আরও কয়েক হাজার ব্যক্তি নির্যাতিত হয়েছে বা নিরাপত্তা হেফাজতে থাকার সময় মারা গেছে বলে জানিয়েছেন জাতিসংঘের তদন্তকারীরা। দেশটির গৃহযুদ্ধকালীন যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধ বিষয়ে নতুন এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, নির্যাতিত ও প্রত্যক্ষদর্শীরা ভয়াবহ দুর্ভোগের বর্ণনা দিয়েছেন। এর মধ্যে 11 বছর বয়সী ছেলে ও মেয়েদের ধর্ষণের মতো ঘটনাও রয়েছে। বিষয়টি এখন ন্যাশনাল ট্রমায় পরিণত হয়েছে এবং এদিকে অবশ্যই দৃষ্টি দেওয়া দরকার বলে প্রতিবেদনে বলা হয়েছে। 2011 সালে সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিরোধী বিক্ষোভের বিরুদ্ধে প্রাণঘাতী ব্যবস্থা নিলে দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়। এই গৃহযুদ্ধে অন্তত 3,80,000 মানুষ নিহত হয়েছেন। দেশটির জনসংখ্যার অর্ধেক বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়। এদের মধ্যে প্রায় 7 লাখ বিদেশের শরণার্থী হিসাবে আশ্রয় নেন। নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে অপহরণ হওয়া প্রায় 300 স্কুল ছাত্রীকে মুক্তি দেওয়া হয়েছে। মুক্তি পাওয়া 279 শিক্ষার্থী কর্তৃপক্ষের কাছে নিরাপদে রয়েছে বলে জানিয়েছেন জামফারার গভর্নর। গত সপ্তাহে নাইজেরিয়ার পুলিশ জানায়, জামফারা রাজ্যে একটি আবাসিক স্কুলের 317 ছাত্রীকে অপহরণ করে বন্দুকধারীরা। তবে গভর্নর বেলো মাতাওয়াল্লি জানান, 279 জনকে অপহরণ করা হয়েছিল এবং তাদের সবাইকে উদ্ধার করা হয়েছে। এজন্য কোনো মুক্তিপণ দিতে হয়নি বলেও জানান তিনি। তবে ছাত্রীরা মুক্তি পেলেও কোনো গোষ্ঠী তাদেরকে অপহরণ করেছিল সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। সম্প্রতি এটি কোন স্কুল থেকে গণ অপহরণের সবচেয়ে বড় ঘটনা ছিল। নাইজেরিয়ায় সশস্ত্র দলগুলো প্রায়ই মুক্তিপণের জন্য স্কুল ছাত্রীদের অপহরণ করে থাকে। ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সার্কোজিকে ঘুষ ও দুর্নীতির অভিযোগে 3 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। ফ্রান্সের ইতিহাসে এই প্রথম কোনো প্রেসিডেন্ট এমন সাজা পেলেন। তবে আদালতের রায়ে 2 বছরের সাজা স্থগিত করা হয়েছে। সেই সাথে সার্কোজিকে 1 বছর কারাগারের পরিবর্তে নিজ বাড়িতে সশ্রম সাজার আদেশ দেওয়া হয়েছে। এই 1 বছর তাকে বৈদ্যুতিক ব্রেসলেট দিয়ে নজরদারিতে রাখা হবে। সার্কোজির পাশাপাশি দুর্নীতির দায়ে সাজা হয়েছে ম্যাজিস্ট্রেট এবং তার আইনজীবীর। তাদেরকে চাকরি থেকে বরখাস্তও করা হয়েছে। 2007 সালে নির্বাচনী প্রচারের জন্য লিবিয়া থেকে অর্থ সাহায্য নেওয়ার অভিযোগ ওঠে সার্কোজির বিরুদ্ধে। যুক্তরাজ্যের রানী দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপকে স্থানান্তর করা হয়েছে লন্ডনের সেন্ট বার্থোলোমেও হাসপাতালে। সোমবার এই তথ্য নিশ্চিত করেছে বাকিংহাম প্যালেস। এতে বলা হয়, এই হাসপাতালে ফিলিপের সংক্রমণের চিকিৎসার পাশাপাশি হৃদরোগ সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষাও চলবে। তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন ও তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে জানায় প্যালেস। ধারণা করা হচ্ছে এ সপ্তাহের শেষ নাগাদ পর্যন্ত তাকে হাসপাতালে থাকতে হবে। এর আগে 13 দিন লন্ডনের কিং এডওয়ার্ড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন 99 বছরের ফিলিপ। 16 ফেব্রুয়ারি অসুস্থ বোধ করায় তাকে এই হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শরীরে সংক্রমণ ধরা পড়ে বলে জানায় প্যালেস। তবে তা করোনার সঙ্গে সম্পৃক্ত নয় বলেও জানানো হয়। জানুয়ারিতে ফিলিপ ও 94 বছরের রানী এলিজাবেথ করোনার টিকা গ্রহণ করেন।
করোনা মহামারীর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত শিল্পের একটি মঞ্চনাটক। তাই এই শিল্পকে বাঁচিয়ে রাখতে ইতালিতে ভিন্ন উদ্যোগ নিয়েছেন থিয়েটার কর্মীরা। ঘরে গিয়ে বা বিভিন্ন এলাকার পার্কে গিয়ে মঞ্চনাটক করছেন তারা। ইউরোপের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি ইতালি। প্রায় বছরখানেক আগে ২১ ফেব্রুয়ারি করোনা শনাক্ত হয় দেশটিতে। শুরু হয় লকডাউন, বন্ধ হয়ে যায় থিয়েটার। গ্রীষ্মে কিছু সময়ের জন্য খুললেও পরে করোনার কারণে আবারও বন্ধ করা হয়। এতে বেশ ক্ষতির মুখে পড়ে ইতালির থিয়েটার ইন্ডাস্ট্রি আর এর কর্মীরা। রোমে এখন দেখা মেলে সম্পূর্ণ নতুন ডেলিভারি সার্ভিসের। খাবার নয়, বরং থিয়েটার ডেলিভারি। শুনতে অদ্ভুত শোনালেও বিশ্ব মহামারীতে জীবিকা নির্বাহের জন্য একে সমাধান হিসেবে বেছে নিয়েছেন থিয়েটার শিল্পীরা। আমি এই প্রকল্পে অংশ নিয়েছি এবং আমার বিশ্বাস এটা খুবই ভালো উদ্যোগ। আমি বিশ্বাস করি এই মুহূর্তে এটি করা গুরুত্বপূর্ণ, কারণ আমি গল্প বলে যেতে চাই। আমার কাছে মনে হচ্ছে আমি জনসেবা করছি। এর মাধ্যমে মূলত খাবারের বদলে ভিন্ন কিছু বিনোদন সেবা মানুষের কাছে পৌঁছতে পারছি। শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। বাংলাদেশের বিরুদ্ধে রিপোর্ট করায় যুক্তরাষ্ট্রে আল জাজিরার বিরুদ্ধে মামলা, ভাবমূর্তি খুনের অভিযোগ। মিয়ানমারের সেনা বিরোধী বিক্ষোভের খবর প্রচারে আটক 10 সাংবাদিক। আসিয়ানের সঙ্গে বৈঠকে বসছে জান্তা সরকার। যুক্তরাষ্ট্রে ছড়াতে পারে করোনার অতি সংক্রামক নতুন ধরন। চতুর্থ ঢেউয়ে পরিস্থিতির আরও অবনতির শঙ্কা। সিরাম ইনস্টিটিউট ও ভারত বায়োটেকের করোনা টিকার তথ্য চুরির চেষ্টা। অভিযুক্ত চীনের সরকারি হ্যাকাররা। শেষ করছে আজকের পূর্ব পশ্চিম। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর টুইটারে। ধন্যবাদ সবাইকে।